গাইবান্ধার মাটি অন্য অঞ্চলের চাইতে খাঁটি। প্রিয় দর্শক শ্রোতা, গাইবান্ধার ভূপরিকৃতি ও মৃত্তিকার গঠন অনুযায়ী এই জেলার মাটিগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্লাবন সমভূমি আর একটা হচ্ছে বরেন্দ্র সমভূমি। মাটির শ্রেণী যদি আমরা বিভক্ত করতে যাই তাহলে দেখা যায় গুণাগুণের ওপর এবং সেখানকার অনেক কিছু নির্ভর করে সেই মাটির উপর। মাটির বুনটের ভিত্তিতে গাইবান্ধার মাটিকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বেলে মাটি, দোআঁশ মাটি এবং এঁটেল মাটি। বেলের মাটি ব্রহ্মপুত্র, তিস্তা, করতোয়া বধিত গাইবান্ধা জেলার নদী তীরবর্তী অঞ্চলে হওয়ায় বেলে মাটি দেখা যায়। বেলে মাটিতে চীনাবাদাম, চীনা, কাউন, সরিষা, আখ, তরমুজ ইত্যাদি জন্মে। দোআঁশ মাটি গাইবান্ধা জেলার নদী তীরবর্তী বেলে মাটি এবং পশ্চিমে বরেন্দ্র ব্যতীত সম্পূর্ণ ভূমি দোআঁশ মাটি। আর আমরা জানি দোআঁশ মাটিতে সকল সবজি এবং সেই সাথে সকল উপকরণ রয়েছে, অর্থাৎ কৃষিকার্যের জন্য সবচেয়ে পারফেক্ট মাটি হচ্ছে দোআঁশ মাটি। এঁটেল মাটি এই জেলার গোবিন্দগঞ্জ থানার বেশিরভাগ অঞ্চলেই এঁটেল মাটি, দোআঁশ মাটিও পাওয়া যায়। এই মাটিতে ধান, গম, ভুট্টা ইত্যাদি ফলন হলেও পাট ও সবজি তেমন উৎপাদিত হয় না। অর্থাৎ গাইবান্ধার মাটিগুলোকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে: বেলে মাটি, দোআঁশ মাটি, এঁটেল মাটি। গাইবান্ধা জেলার শতকরা 60% মাটি হচ্ছে দোআঁশ মাটি এবং বাকি 20-20 করে বেলে মাটি বা এঁটেল মাটি বিভক্ত রয়েছে। তাই আদর্শ মাটি হিসেবে পরিচিত গাইবান্ধার এই দোআঁশ মাটি বা গাইবান্ধার মাটি। গাইবান্ধা জেলা উত্তরবঙ্গের একটি জনপ্রিয় জেলা এবং সৌন্দর্যময় জেলা। এই জেলাটি বন্যা, খরা, জলোচ্ছ্বাস এবং ভূমিকম্প বিশিষ্ট একটি জেলা, যা আমাদের অনেকের অজানা। আজ এই অজানা তথ্যটাই আমরা জানাবো গাইবান্ধা টেলিভিশনের মাধ্যমে। এই অঞ্চলে বন্যার মতো দীর্ঘস্থায়ী অনাবৃষ্টি বা খরাও কয়েকবার ফলনের ব্যাপক ক্ষতি সাধন করে। খাদ্যদ্রব্যের দুষ্প্রাপ্যতা এবং কাজের অভাব তখন প্রকটভাবে দেখা দিয়েছিল, ফলে দুর্ভিক্ষের সৃষ্টি হয়েছিল গাইবান্ধা জেলায়। প্রিয় দর্শক শ্রোতা, 1768 থেকে 1970, 1857 থেকে 58, 1862 থেকে 63, 1866 থেকে 67, 1874 থেকে 1875 এবং 1908 থেকে 1909 এবং ইদানিংকালের 1992 এবং 93 সালের খরা এর প্রান্তরে জেলার উল্লেখযোগ্য একটি প্রভাব বিস্তার করে। তবে এগুলোর মধ্যে 1874 থেকে 1908 এবং 1909 এর দীর্ঘস্থায়ী খরা এর জন্য পরিপূর্ণভাবে ক্ষতি সাধন করে এই জেলার। 1857, 1858, 1862, 1863, 66, 67 এবং 92 এবং 93 উল্লেখযোগ্য বর্ষা মৌসুমে বৃষ্টিপাত না হওয়ায় খরা সৃষ্টি হয়েছিল। সেচের অভাবে কৃষকেরা আমন ফসল চাষ করতে পারেনি। খরাতে অনেক ফসল পুড়ে ছাই হয়ে যায়। জেলার খাদ্যাভাব দেখা দিয়েছিল প্রচুরভাবে। যেমন 1866 সালের 1 টাকায় 93 সের চাল ক্রয় করা যেত। গাইবান্ধা জেলার সবচেয়ে বড় খরাগুলোর মধ্যে এটি হলো সবচেয়ে বড় খরা, যার অভাবে মানুষ 3 বেলা খাইতে পারছিল না, যার অভাবে মানুষ 3 বেলা ঠিকভাবে কাজ করতে পারছিল না। মানুষ এতটা অভাবনীয় অবস্থায় পড়ে গিয়েছিল এই সময়টাতে। 1768 খ্রিস্টাব্দের অনাবৃষ্টির সাবেক রংপুর জেলার ফসল উৎপাদন মারাত্মক বিপর্যয়ের সম্মুখীন হয়। দীর্ঘ খরার বিভিন্ন শস্য ভাণ্ডার সহ সবকিছুই অগ্নিদগ্ধ এবং ভূমিদগ্ধ হয়ে যায়। 1769 থেকে 70 সালের দুর্ভিক্ষে বাংলার প্রায় 1/3 লোক প্রাণ হারিয়েছিল। তবে এই দুর্ভিক্ষের তীব্রতা বাংলার সর্বত্র সমান ছিল না। সিরাজুল ইসলাম বাংলা ইতিহাসে এবং ঔপনিবেশিক শাসন কাঠামো গ্রন্থ থেকে জানা যায়, বৃহত্তম রংপুর জেলার অন্তর্গত বর্তমানে গাইবান্ধা জেলার প্রভাব ছিল এবং অনেক মানুষ না খেয়ে মারা গিয়েছিল। প্রিয় দর্শক শ্রোতা, 1907 থেকে 1908 সালের পরপর যে দুবার সংঘটিত খরা ছিল এই জেলার সবচেয়ে উল্লেখযোগ্য খরা। তবে এই খরা কিছুটা আঞ্চলিক দিয়ার অঞ্চলের এবং প্রভাবশীলতা বেশি। সাবেক রংপুর জেলার মিঠাপুকুর, পীরগঞ্জ এবং গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার পশ্চিমাংশে এই খরার সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়। মূলত এই জেলার পূর্বাংশ দিয়ে নদ নদী প্রবাহের কারণে বন্যা এলে উক্ত নিম্নভূমির অঞ্চলগুলো আউশ ধান ক্ষতিগ্রস্ত হয়েছিল। পক্ষান্তরে পশ্চিমাংশের উঁচু লালমাটি এলাকা শুধুমাত্র এক অঞ্চল জুড়ে বিদ্যমান ছিল এবং সবগুলো ফসলই নষ্ট হয়ে গেছিল এবং সৃষ্টি হয়েছিল বড় মহামারী, বড় ধরনের ক্ষতি এবং সেই সাথে অনেক মৃত্যুরও এই না খেয়ে থাকার কারণে সংঘটিত হয়েছিল। তাই গত 100 বছরের সবগুলো পরিক্রমা বিশ্লেষণ করে দেখা যায় যুগের পর যুগে গাইবান্ধায় বিভিন্ন ধরনের বন্যা, খরা, জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে,
যা বিভিন্নভাবে আঘাত এনেছে এই জেলার মানুষের জনজীবনে। আমরা পরবর্তীতে এই সকল পরিক্রমার সকল বিস্তৃত তুলে ধরবো আপনাদের সামনে। সাথে থাকুন। আসি বুলবুল আহমেদ, গাইবান্ধা টেলিভিশন।